এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ক্লাসের বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানজিলা জাহান। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে লাস্ট ক্লাসে আমি আপনাদের একটি ফ্লোচার্ট করে দেখিয়েছিলাম। ফ্লোচার্টটি ছিল হচ্ছে দুইটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট। আজকে আমরা দেখাবো গড় নির্ণয়ের ফ্লোচার্ট। বেসিক্যালি আমরা তো জানি যে গড় কী করে নির্ণয় করতে হয়। ধরুন আপনি দুইটি সংখ্যার গড় নির্ণয় করবেন, তাহলে আপনার কাছে কি থাকবে? দুইটি সংখ্যা থাকবে। দেন এইটাকে যেহেতু দুইটা সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দিব। যদি তিনটি সংখ্যার গড় হতো তাহলে তিনটি সংখ্যা লিখতাম এবং তাকে কি করতাম? 3 দিয়ে ভাগ দিতাম। সেটা হচ্ছে গড় নির্ণয়ের ফর্মুলা। তাহলে গড়টা আমরা কিভাবে ফ্লোচার্ট আঁকবো? প্রথমে স্টার্ট, দেন আপনাদের অবশ্যই ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আপনারা কি করবেন? প্রথমে তিনটা সংখ্যা ইনপুট নেবেন। তাহলে আমি লিখে রাখি যে ইনপুট এ, বি, সি। এবার হচ্ছে আমরা কি করব? প্রসেসিং করব। প্রসেসিংয়ে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার তিনটা সংখ্যা যোগ করা। তিনটা সংখ্যাকে আমি যোগ করব। তাহলে তিনটা সংখ্যাকে আমি যোগ করি, এ প্লাস বি প্লাস সি। এই তিনটা সংখ্যা যোগের একটা নাম দিই কি? সাম। এবার নেক্সট কাজ কি? আবার একটা প্রসেসিং হবে। কেন? কারণ এখানে তো তিনটা সংখ্যা যোগ করলেই হবে না, তিনটা সংখ্যার সাথে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার কি হবে? এই প্রসেসিংটার নাম এক্স দিই। এটা কি হবে? সাম ডিভাইড বাই 3, মানে এই সাম সংখ্যাটার সাথে 3 দিয়ে ভাগ করব। দেন আমাদের একটা আউটপুট আসবে। আউটপুটটা কি হবে? আউটপুটটা আসবে, এই এক্সটা হবে আউটপুট, কারণ তিনটা সংখ্যা যোগ করেছি, দেন এটার থেকে গড় নির্ণয় করব। তাহলে আউটপুটটা আসবে এক্স। তাহলে প্রিন্ট আসবে কি? এক্স। দেন আমরা প্রসেসটা থেকে বের হয়ে যাব। সেটা হবে কি? ইন্ট। ডান। এটা ছিল তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম। চলুন এখন এটার অ্যালগোরিদমটা অবশ্যই আপনারা লিখতে পারবেন। অ্যালগোরিদমটা লেখার প্রসেস হচ্ছে, প্রথমে কি করবেন? প্রথমে শুরু দিবেন, তিনটি সংখ্যা পরি দিবেন, এরপরে তিনটি সংখ্যা যোগ করবেন, তারপরে কি তিনটি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, দেন গড়টা রেজাল্ট হিসেবে বের করবেন, দেন এখান থেকে বের হয়ে আসবেন। সো অ্যালগোরিদমটা আমি আর লিখলাম না। আজকে আরেকটা ফ্লোচার্ট দেখা এক্সাম্পল হিসেবে। ধরুন আপনাকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা নিশ্চয়ই আমার আগে জানতে হবে। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে তো এটা আপনাদেরই পারার কথা। আশা করছি আপনারা এইভাবেই পারবেন। স্টার্ট হবে প্রথমে। ইনপুট হিসেবে আমি কি কি নিব আপনারা বলেন তো? প্রথমে রিড করতে পারি, বা ইনপুট চাইলে ইনপুটও লিখতে পারবেন। আরটা আমি ইনপুট হিসেবে নিলাম। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অবশ্যই আপনাকে সূত্র জানতে হবে। এটা হচ্ছে সূত্রের সাহায্যে অ্যালগোরিদম। সো সূত্রটা না জানলে আপনি অবশ্যই পারবেন না। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আপনাকে সূত্র জানতে হবে। সো সূত্রগুলো জানতে হবে আগে। দেন আমরা প্রসেসিং করব। প্রসেসিংয়ে কি বসাবো বলুন তো? এরিয়া, কস বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য এরিয়া দিলাম, এবং ক্ষেত্রফলের জন্য আমার কি থাকবে? পাই থাকবে, ইন্টু আমাদের পিসিতে ইন্টু এভাবে বুঝে, এরপরে আর। আর যেহেতু স্কোয়ার মানে দুইটা আর, তাহলে কিভাবে লিখবো? আর ইন্টু আর, তার মানে পাই ইন্টু আর। এই জন্যই আমি আরটা ইনপুট হিসেবে নিয়েছি। পাইকে কিন্তু ইনপুট হিসেবে নেওয়া যাবে না। কেন? কারণ পাই কিন্তু আমাদের কোনো ইনপুট না, এটা হচ্ছে পার্মানেন্ট নাম্বার। ফিক্সড নাম্বারকে কখনো ইনপুট হিসেবে নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আরটা হচ্ছে ইনপুট হিসেবে, আর এই ফিক্সড নাম্বারটা আমি রাখলাম।
দেন কি করব, দেন আমাদের আউটপুট আসবে। আউটপুট কি আসবে, আউটপুট প্রিন্ট করব। সেটা কি প্রিন্ট করব, এরিয়াটা প্রিন্ট করে দিব। দেন সেখান থেকে বের হয়ে যাব, ইন্ডে চলে আসব। একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তো অবশ্যই পারবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, দেন ভিডিওটা দেখবেন। রিড হিসেবে কি নিব বলুন, বৃত্তের ক্ষেত্রফলের রিড। ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু উচ্চতা মানে হাইট। রিড করব কি আমি, বি অ্যান্ড এইচ রিড করব, ঠিক আছে। দেন ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য আমি কি করব, ক্ষেত্রফলের জন্য আমি ফর্মুলাটা লিখে দিব হাফ ইন্টু বি ইন্টু এইচ। ওকে ওকে, তারপর আউটপুট হিসেবে আমি কি দিব, আউটপুট হিসেবে আমি প্রিন্ট করব হচ্ছে এ, প্রিন্ট এ, তারপরে হচ্ছে কি ইন্ট। ইন্ট মানে হচ্ছে আমরা এই প্রসেস থেকে বের হয়ে যাব। অবশ্যই এটা অ্যালগোরিদম লিখতে পারবেন। আজকে আমি অ্যালগোরিদমগুলো দেখাচ্ছি না, কিন্তু অ্যালগোরিদমটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। সেই যেটা দেখিয়েছিলাম সেটার পাশাপাশি যেভাবে অ্যালগোরিদম লিখেছিলাম এখনও ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যালগোরিদম লিখে যাবেন। সো অ্যালগোরিদমটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আজকে আরেকটি সূত্রের সাহায্যে দেখি, সেটা হচ্ছে কি সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করি, মানে সেলসিয়াসে দেওয়া আছে আমি সেটাকে ফারেনহাইটে করব। তাহলে আমার প্রথমের কাজ কি, স্টার্ট, দেন কাজ কি ইনপুট। ইনপুট কি নিব, ইনপুট নিব আমি হচ্ছে সি, ঠিক আছে। যেহেতু সেন্টিগ্রেডের তাপমাত্রাটা আমি গ্রহণ করতেছি তাই ইনপুট নিব হচ্ছে আমি সি। তাহলে বলুন তো প্রসেসিং কী হবে, ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার ফর্মুলা এটা আপনারা প্রায় মুখস্থই করে ফেলবেন, সব ক্লাসই মূলত কিছু না কিছু থাকে। 9 ইন্টু সি ডিভাইড বাই 5 প্লাস 32। ওকে, এটা হচ্ছে ফর্মুলা ফারেনহাইটে। তাহলে প্রিন্ট হিসেবে আমার কি বের হবে বলুন তো, ফারেনহাইট বের করেছি তার মানে প্রিন্ট হবে এফ। এফ তার মানে এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসলে আমার কি করতে হবে, ইন্ট করে বের হয়ে যেতে হবে। অবশ্যই পারবেন। এখন এটা তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার, এখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেওয়ারটা কি হবে, সেমই হবে, শুধু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে হচ্ছে সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, ঠিক আছে। এখন এই জায়গায় তো এভাবে দাগ দিয়ে লেখা যাবে না, তাহলে কিভাবে লিখবেন, সেটা লিখবেন হচ্ছে 5 ইন্টু এফ মাইনাস 32টা লিখে একটা ডিভাইড চিহ্ন দিবেন, দেন 9 লিখবেন, ঠিক আছে। বুঝাতে পেরেছি, এটা হচ্ছে সূত্রের সাহায্যে অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট। আপনারা যদি কোনো একটা অংশ না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার ব্যাক করবেন, পজ করে আবার একটু দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ফ্লোচার্ট দেখব, সেগুলো হবে শর্ত প্রয়োগ করে ফ্লোচার্ট, ঠিক আছে। আজকে সূত্রের সাহায্যে দেখালাম, নেক্সট ক্লাসে শর্ত প্রয়োগ করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।